সবাই বলে ভালোবাসা নাকি অন্ধ হয়, কিন্তু সত্যিটা হলো অন্ধ প্রেম নয়, অন্ধ হয়ে যাই আমরাই। আর মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সত্যি আর মিথ্যার ফারাক দেখতে পায় না। তার চোখে শুধু ভাসে সেই সব স্বপ্ন যেগুলো প্রায়শই অন্য কারো ইশারায় বোনা হয়। আজকের এই গল্প শুধু রুকসার। নয়, এটা সেই সব কন্যেদের গল্প যারা আপনজনের আঁচল ছেড়ে কোনো অজানার কথায় ভরসা করে নিজের পুরো দুনিয়া প্রতিষেধক এনে দেয়। ভাবুন বন্ধুরা, দিল্লি জংশনের প্ল্যাটফর্মে মধ্যরাতে নিস্তব্ধতা, আর ভিড়ের মাঝখানে এক সরল ভীত মেয়ে কাঁপতে থাকা হাতে ট্রেনের সিঁড়ি বেয়ে উঠছে। তার মুখে আতঙ্ক আর চোখে প্রেমের স্বপ্ন। হাতে চেপে ধরা ছোট্ট একটা ব্যাগ, যার ভেতর শুধু গয়না টাকা নয়, ছিল তার পুরো শৈশব, তার মা বাবার ইজ্জত এবং তার ভাইদের বিশ্বাস। সে ভাবছিল সে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু বন্ধুরা, সে জানতো না সেই যাত্রার প্রতিটি পদক্ষেপ তাকে সত্যের আয়নার দিকে আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। আজ আপনারা যা শুনতে চলেছেন এটা কোনো সাধারণ গল্প নয়, এটা এমন সত্য যা শুনে আপনারা শিউরে উঠবেন, চোখ ভিজে যাবে, আর মাথায় বারবার সেই প্রশ্ন উঠবে, মানুষ প্রেমের নাম করে এত অন্ধ হয়ে যায় কিভাবে। রাতের হালকা ঠান্ডা, প্ল্যাটফর্মে ভিড় নিজের গতিতে ছুটছে। কেউ দৌড়ে ট্রেন ধরছে, কোনো কুলি চিৎকার করতে করতে ছুটছে, আবার কেউ চায়ের দোকানের ধোঁয়া থেকে উষ্ণতা খুঁজছে। ঠিক সেই ভিড়ের মধ্যে এক পাতলা মেয়ে স্লিপার কোচের দরজায় এসে দাঁড়ালো। তার নাম রুকসার। সে দুই হাতে শক্ত করে রেলিং ধরে আছে, তার আঙুলগুলো কাঁপছে। তার চোখে এমন এক ভয় যেটা সে আগে কখনো অনুভব করেনি। তার হাতের ছোট ব্যাগটা যেন তার সব গোপন কথা বুকে চেপে রেখেছে। সে আতঙ্কিত হয়ে পা বাড়ালো এবং কোচে উঠে পড়ল। ট্রেনের বগিতে হলুদ আলোয় তার মুখটা ঠিক হারিয়ে যাওয়া শিশুর মতো লাগছিল। সে জানতই না কোথায় বসতে হবে, কাকে টিকিট দেখাতে হবে, কোন বার্থ তার। তার মাথায় শুধু একটাই চিন্তা, তাকে মুম্বাই পৌঁছতে হবে এবং সেখানে দেখা করতে হবে তার সঙ্গে, যার জন্য সে সবকিছু পিছনে ফেলে এসেছে। খুব দূরে নয়, জানালার পাশে একটা ছেলে আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছিল। তার নাম বিশাল। প্রথমবার রূপসাকে দেখে সে চোখ ফিরিয়ে নিল, দ্বিতীয়বার তাকিয়ে একটু অস্বস্তি হলো, তৃতীয়বার তাকাতেই তার চোখে সেই উদ্বেগ ভেসে উঠল। রূপসার সামনে খালি বাড়তে গিয়ে নিজের শরীরটাকে গুটিয়ে বসে গেল, যেন সে ভয় থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। ট্রেনের প্রতিটা ঝাঁকুনির সঙ্গে রূপসার বুকের ধুকপুকানি আরও বেড়ে যাচ্ছিল। তার মাথায় বারবার একটি নামই বাজছিল, সলমান। সেই সলমান যার সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল, তারপর রোজ মেসেজ, রাতভর কথা, আর তারপর একদিন 4টে শব্দ, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রূপসা বিশ্বাস করে ফেলেছিল এইটাই প্রেম। মায়ের রান্নাঘরের গন্ধ, বাবার গম্ভীর গলা, বড় দাদার স্নেহ ভালোবাসা, ছোট ভাইদের হাসি, সব কিছু সে পিছনে ফেলে এসেছে, কারণ সলমান তাকে বলেছিল কাউকে কিছু বলো না, সবাই বাধা দেবে, চুপচাপ বেরিয়ে এসো, কিছু গয়না আর টাকা নিয়ে নিও, প্রথম দিকটা কোনোভাবে কাটিয়ে নেব। রূপসাও তাই করেছে, যা সে স্বপ্নেও ভাবেনি। রাতে আলমারি খুলে গয়না নিয়েছে, তারপর সে দরজা ধীরে খুলে চুপচাপ বাড়ি ছেড়ে এসেছে। এখন ট্রেনের ভিতর বসে সে বারবার ব্যাগের চেন ছুঁয়ে দেখছিল, যেন ভেতরে থাকা প্রতিটা গয়নাই তার জীবনের ডোর। তার চোখে ভয়, কিন্তু মনে অদ্ভুত এক উন্মাদনা। তারপর হঠাৎ সামনে থেকে আওয়াজ এলো, জল খাও। রূপসা মাথা তুলে দেখল বিশাল বোতল এগিয়ে ধরে আছে। সে কড়া দৃষ্টি দিয়ে বলল, দরকার নেই। দুটি শব্দ, কিন্তু সেই শব্দে লুকোনো আতঙ্ক বিশাল সহজেই বুঝে গেল। সে চুপচাপ বোতল ফিরিয়ে রেখে আবার খবরের কাগজ খুলল, কিন্তু তার মনে প্রশ্ন জেগে উঠল, এই মেয়েটি কে, এত ভয় পাচ্ছে কেন, তার মুখে এমন কোন লুকোনো রহস্য। বিশাল আস্তে বলল, দেখো বোন, কিছু মনে করো না, কিন্তু তোমার অস্বস্তিটা খুব স্পষ্ট, সব ঠিক আছে তো? রূপসা চমকে উঠল, তার চোখে ভয় আর রাগের একটা মিশ্র ঝিলে। সে ঝাঁঝিয়ে বলল, আপনার তাতে কি, নিজের কাজে মন দিন। বিশাল হালকা হাসল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, শুধু একটা কথা, তোমার বয়সেরই আমারও একটা বোন আছে, তোমাকে দেখে ওর কথা মনে পড়ে গেল।
রূপসা ভুরু কুচকালো। সে ভেবেছিল হয়তো এটা কোনো রকমের চাল, কিন্তু বিশাল মোবাইল বের করে তার 7 বোনের হাসি খুশির ছবি দেখিয়ে দিল। সেই মুহূর্তে রূপসার বুকটা একটু হালকা হলো। সে প্রথমবার নরম গলায় বলল, ক্ষমা করবেন, আমি ভুল বুঝেছিলাম। আসলে প্রথমবার একা ভ্রমণ করছি, ভয় লাগছে। বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পাওয়ার কিছু নেই। হাজার হাজার মানুষ ট্রেনে ভ্রমণ করে, কেউ কারো কিছুই করতে পারে না। আর এখন তোমার একটা ভাইও আছে। রূপসা হালকা হাসল। দাদা, আপনি সত্যিই ভালো মানুষ। বিশাল মজা করে বলল, যখন তুমি আমাকে দাদা বলেই ফেলেছ, তখন এটাও বলো, এত রাতে একা ভ্রমণের দরকার হলো কেন? রূপসার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কাঁপা গলায় বলল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। একটি ছেলেকে ভালোবাসি, নাম সালমান। তার জন্যই বাড়ি ছেড়ে যাচ্ছি। বিশালের বুকটা ধক করে উঠল। তার সামনে যেন নিজের বোনের মুখ ভেসে উঠল। যদি তার বোন এমন করত, সে কি অবস্থায় থাকতো? তবু সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, বাড়িতে কে কে আছে? রূপসার চোখে জল চলে এলো। বাবা আছে, মা আছে, এক বড় দাদা আর ছোট ভাই। আমি একমাত্র বোন। সবাই আমাকে খুব ভালোবাসে। বিশালের চোখও জলে ভিজে উঠল। সে গভীর শ্বাস নিয়ে বলল, তাহলে একটা কথা বলো বোন, তোমার কি সত্যিই মনে হয় তোমার প্রেমিক তোমাকে তোমার বাড়ির লোকজনের চেয়ে বেশি ভালোবাসে? প্রশ্নটা শুনেই রূপসার বুক কেঁপে উঠল। সে তাকিয়ে রইল জানালার বাইরে আর ভাবতে লাগলো, সালমানের ভালোবাসা কি সত্যিই এত বড়, যার জন্য সে সব ফেলে এসেছে? তার দাদা ভাইদের কি কোনো অধিকার নেই তার ওপর? বাবার সম্মান কি এতই ছোট ছিল? কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে বুঝিয়ে বলল, না দাদা, ও আমাকে খুব ভালোবাসে। ওই আমার সব কিছু। বাড়ির লোক এই সম্পর্ক কখনো মানত না, তাই পালিয়ে চলে আসা ঠিক হয়েছে। বিশাল তার চোখের অস্থিরতা দেখে ফেলল। সে ভাবল, এই মেয়েটাকে এখনই থামানো না গেলে তার জীবন নষ্ট হয়ে যাবে। তাকে কোনোভাবে সত্যিটা দেখাতে হবে। সে হাসি মুখে জিজ্ঞেস করল, ঠিক আছে বোন, ধরলাম তোমার সালমান তোমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা কথা বলো তো, বাড়ি থেকে বেরোনোর সময় গয়না আর টাকা সঙ্গে নেওয়ার পরামর্শ কার ছিল, তোমার নাকি তার? রূপসা একটুও দেরি না করে বলল, তারই। সে বলেছিল প্রথম দিকের দিনগুলোতে খরচ কিভাবে চলবে, এই ভেবে আমি সব নিয়ে নিয়েছিলাম। বিশালের মনে আরও সন্দেহ চেপে গেল। এটাই তো ফাঁদ, ভালোবাসার নামে প্রলোভন, আর তারপর টাকা হাতানো। সে শান্ত স্বরে বলল, বোন, যদি সে তোমাকে এত ভালোবাসতো, তাহলে কি 2 মাসের খরচও সে নিজে বহন করতে পারতো না? তোমাকে নিরাপদ রাখার মতো সামান্য টাকাও কি তার ছিল না? আর এজন্যই সে তোমাকে বাড়ির লোকেদের থেকে লুকিয়ে গয়না টাকা আনতে বলল? রূপসা গুম হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে, হাত দুটো কাঁপছে। মনের গভীর কোথাও যেন সত্যি ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে মানতে চাইছিল না। বিশাল কথা ঘুরিয়ে দিল, আচ্ছা ছেড়ে দাও, বলো তো কিভাবে বের হলে বাড়ি থেকে? রূপসা ভাঙা গলায় বলল, সবাই ঘুমাচ্ছিল, চুপি চুপি গয়না আর টাকা নিয়ে বেরিয়ে এসেছি। হয়তো এখনো কেউ খেয়ালই করেনি যে আমি নেই। বিশাল মনে মনে সিদ্ধান্ত নিল, না বোন, এখনই তোকে থামাতে হবে, নইলে এই প্রতারণা তোকে শেষ করে দেবে। ট্রেনের গতি বাড়ছিল। রাত আরও ঘনীভূত হচ্ছিল। বাইরে অন্ধকার, ভেতরে অস্থিরতা, দুটোই বেড়ে চলেছে। বিশাল রূপসার দিকে তাকিয়ে আসতে বলল, বোন, একটা কথা বলবো, রাগ করো না। রূপসা মাথা নিচু করে বলল, বলুন দাদা। বিশালের গলা আরও গভীর হলো। যে ছেলে তোমাকে ভালোবাসে, সে কি সত্যিই চাইবে তুমি বাড়ির লোকেদের সাথে প্রতারণা করো? 2 মাসের খরচ যদি সে নিচে দিতে না পারে, তাহলে সারা জীবনের সঙ্গী হবে কি করে? রূপসার চোখ বড় হয়ে গেল। ভয়ের সঙ্গে রাগ মিশে তার মুখের রং বদলে গেল। না দাদা, এমন কথা বলবেন না, সে আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে ডেকেছে। বিশাল দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে বোন, সরাসরি বললে তুমি বিশ্বাস করবে না, এখন সত্যিটা নিজেই তোমার সামনে আসবে। ট্রেন ছুটে চলেছে। বগির হলুদ আলোয় ক্লান্ত মুখগুলো দেখা যাচ্ছে, কিন্তু রূপসার মন অন্য এক দুনিয়ায় হারিয়ে গেছে। তার মনে বারবার বাজছে, সালমান আমাকে ভালোবাসে, সে অপেক্ষা করছে। কিন্তু বিশালের কথাগুলো তীরের মতো তার হৃদয় ছেদ করছে। বিশাল নরম স্বরে বলল, বোন, যদি মনে হয় ছেলেটা সত্যিই সৎ, তাহলে আমার একটা কথা মানো, শুধু একবার। সিদ্ধান্ত পুরো তোমার। রূপসা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি কথা ভাইয়া? বিশাল বলল, তাকে ফোন করো, বলো বাড়ির লোকেরা সব জেনে ফেলেছে।
কিন্তু রাগ করার বদলে তারা মানতে রাজি হয়েছে যে তোমার বিয়ে তার সাথেই হবে, তাই তাকে কাল বাড়িতে গিয়ে কথা বলতে হবে। দেখো সে কি বলে। রূপসা অবাক হয়ে গেল। কিন্তু দাদা, যদিও ভুল বোঝে? বিশাল হেসে বলল, যদি সে সত্যিই ভালোবাসে তাহলে খুশি হবে, কিন্তু যদি শুধু টাকা চায় তাহলে আসল চেহারা বেরিয়ে যাবে। রূপসার হাত কাঁপছিল, তবু সে সাহস করে কাঁপতে থাকা হাত দিয়ে ফোন বের করে সালমানের নম্বরে কল করলো। কল ধরতেই সালমান বলল, হ্যালো রূপসা, কোথায় পৌঁছলে? সব ঠিক আছে তো? রূপসা বলল, সালমান আমাকে বেরোতে দেখে ফেলেছেন বাবা, কিন্তু রাগ না করে তিনি বলেছেন তারা আমাদের বিয়ে দেবেন। তুমি কাল বাড়িতে এসে কথা বলো। কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ সালমানের গলা বদলে গেল। সে চরম উত্তেজিত এবং কণ্ঠ রাগে ভরা। কি সব বলছো তুমি? জানো আমি নিঃস্ব, আমার উপর কত ঋণ। তোমার বাড়ির লোকেরা কখনো রাজি হবে না, সব নাটক। তুমি পালিয়ে আসবে, এটাই ঠিক। রূপসার বুক ধক করে উঠল। সে সাহস করে বলল, কিন্তু যখন তারা রাজি তখন পালানোর কি দরকার? তুমি এলে সব ঠিক হয়ে যাবে। সালমান চিৎকার করল, না, সব মিথ্যে। তুমি এখনই পালিয়ে আমার কাছে আসো। আর শোনো, গয়না আর টাকা ছাড়া আসবে না, বুঝলে? না হলে সব নষ্ট হয়ে যাবে। এই বলে ফোন কেটে দিল। রূপসা পাথরের মতো স্থির হয়ে গেল। তার হাত কাঁপছে, চোখ থেকে অঝরে জল পড়ছে। সে বারবার ফোন করছিল, কিন্তু সালমান আর ফোন ধরল না। সে থলেটা বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তো সব ছেড়ে এসেছি ওর জন্য, আমার বাবা, আমার দাদা, আমার বাড়ি। বিশাল তার কাঁধে হাত রাখলো। তার গলা গম্ভীর, তবু কষ্টে ভরা। দেখলে বোন, সত্যিটা বেরিয়ে এলো। সে তোমাকে নয়, বরং এই গয়না টাকাকে ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা হলে সে তোমার বাড়িতে যেত, কিন্তু তার আগ্রহ শুধু টাকায়। রূপসা কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি তো শেষ হয়ে গেলাম। বাড়ি থেকে গয়না চুরি করেছি, এখন কিভাবে বাড়ি ফিরে যাব? বিশাল তার মাথায় হাত রাখল। না বোন, পড়ে যাওয়া পাপ নয়, কিন্তু উঠে দাঁড়ানো জরুরি। সত্যিকারের ভালোবাসা বাড়ির লোকদের, তারাই প্রার্থনা করে তোমার জন্য। তারা তোমাকে কখনো ফেলে দেবে না, বিশ্বাস করো, তারা তোমাকে ক্ষমা করবে। রূপসার চোখ ভেজা অবস্থায় মাথা তুলল এবং কাঁপা গলায় বলল, সত্যি বাবা আমাকে ক্ষমা করবেন? বিশাল দৃঢ়ভাবে বলল, অবশ্যই বোন, কোনো বাবাই তার মেয়েকে চিরদিনের জন্য ছেড়ে দেয় না। চলো ফিরে যাই। এই কথা শুনে রূপসার হৃদয় গলে গেল। সে হাত জোড় করে বলল, দাদা, আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি আর কখনো তাদের ছেড়ে কোথাও যাব না। ট্রেন পরে স্টেশনে ঢুকছিল। রাত গভীর, কিন্তু রূপসার মনে যেন এক নতুন সকালের আলো নেমে এসেছে। ট্রেন থামল। সিটির শব্দে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। রূপসা কাঁপা পা নিয়ে বিশালের হাত ধরে ধীরে ধীরে প্ল্যাটফর্মে নেমে এলো। রাতের অন্ধকার আর ঠান্ডা হাওয়া তার মনের ভার আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু এবার তার ফেরার পথে ভয় ছিল না, ছিল সাহস। হঠাৎ রূপসার ফোন আবার ভাইব্রেট করলো। স্ক্রিনে সালমানের নাম জ্বলছিল। সে কাঁপা হাতে কল রিসিভ করলো। ওপাশ থেকে, কোথায় বেরিয়ে গেলে তো? শোনো, টাকা আর গয়না ছাড়া এসো না, নয়তো সব বৃথা হয়ে যাবে। এইবার রূপসার চোখে জল ছিল না, ছিল কেবল আগুন। সে গভীর শ্বাস নিয়ে দৃঢ় স্বরে বলল, সালমান, আমি কোথাও আসছি না, বুঝে গেছি। তুমি আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসো। আমি এখন আমার বাড়ি ফিরছি। আর শোনো, কখনো আর ফোন করো না। এই বলে সে ফোনটা মাটিতে ছুঁড়ে মারল। মোবাইলের টুকরোগুলো ছড়িয়ে গেল, যেন তার সব ভাঙা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিশাল তার দিকে তাকালো। তার চোখে আর কান্না নয়, ছিল নতুন সাহস। বিশাল হেসে বলল, এই তো আসল জয় বোন, নিজেকে চিনে নেওয়া। কয়েক ঘন্টা পরে রূপসা যখন বাড়ির দরজায় পৌঁছলো, তখন ভেতর থেকে তার বাবার ভারী গলা শোনা গেল, কে? তারপর বাবা দরজা খুললেন। তার মুখে দুশ্চিন্তা আর রাগের ছবি স্পষ্ট, কিন্তু মেয়েকে দেখতেই পুরো রাগ গলে গেল। তারপর রূপসা কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকলো। তিনি রূপসাকে জড়িয়ে ধরলেন। পাগলি, তোর কিছু হলে আমরা কিভাবে বাঁচতাম? তুই যে আমাদের প্রাণ। এই কথা শুনে রূপসা হাউমাউ করে কেঁদে ফেলল। সে হাত জোড় করে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করেছি। সবাইকে ছেড়ে চলে গিয়েছিলাম সেই মানুষটার জন্য যে আমাকে প্রতারণা করেছে। কিন্তু এখন বুঝেছি, ভালোবাসা তা নয় যা আপনজনের থেকে দূরে নিয়ে যায়।
ভালোবাসা তাই, যা আপনজনকে একসঙ্গে ধরে রাখে। সেই সময় তার বড় দাদা এলো। ছোট ভাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা তার মাথায় ওড়না রাখলেন এবং চোখ ভরে উঠল অশ্রুতে। মা, তুই ফিরে এসেছিস, এটাই সবচেয়ে বড় উপহার। মেয়েরা কখনো বোঝা নয়, তারা সংসারের গর্ব। সবাই মিলে আনন্দে বাড়ি ভরে গেল। যে মেয়েটি কয়েক ঘন্টা আগে পরিবার থেকে পালিয়ে যাচ্ছিল, সেই আজ পরিবারের কোলে শান্তি খুঁজে পেল। সেই রাতে রূপসা শিখল, সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়, শর্তহীন হয়, আর তা কেবল পরিবারেই পাওয়া যায়। ঝকঝকে প্রতিশ্রুতি আর মিষ্টি কথার আড়ালে মানুষ সত্যি দেখতে পায় না, প্রতারণার ফাঁদে পড়ে যায়। মনে রেখো, যে ভালোবাসার জন্য বাড়ি, মা বাবা, ভাই বোনকে ছেড়ে যেতে হয়, সেটা ভালোবাসা নয়, সেটা ফাঁদ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজও অনেক রূপসার মতো মেয়েরা এমন প্রতারণার শিকার হচ্ছে? তাহলে আপনারা কি করবেন? বিশালের মতো সত্যটা দেখাবেন নাকি চুপ করে থাকবেন? কমেন্টে অবশ্যই লিখবেন। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।